আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। My dear child learners friend and honorable guardian and well-wisher audience, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Dear students, I am present again in front of you to take a class. My previous class was about future tense. Now I take a class for class 3, subject English, about unseen question. Now 1, 2 and 3. Dear students, now I am going to start the class. Look at the blackboard. That unit 23, page 46 to 47. Synthesis question from 1 to 3. এখানে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা আছে তোমার পাঠ্য বইয়ের ইউনিট 23 এবং পেজ নম্বর পৃষ্ঠা নম্বর 46-47। এটার আলোকে আমরা 3টা প্রশ্ন তৈরি করেছি। সেই 3টা প্রশ্নের আলোচনা করব। তার আগে আমরা যে প্যাসেজটা এখানে দেওয়া আছে সেই প্যাসেজটা নিয়ে আলোচনা করি উইথ বাংলা সহ। এখন আমরা একটু পড়ে নেই, তোমরাও বই নিয়ে পড়বে। তোমাদের বইয়ে এটা অবশ্যই আছে 46 পৃষ্ঠা মেইন বইয়ের অর্থাৎ ইংলিশ পার্ট 2 বইয়ের 46 পৃষ্ঠা এবং 47 পৃষ্ঠায় এই প্যাসেজটা আছে। তো আমরা একটু দেখে নেই যে 46 এবং 47 পৃষ্ঠার কি প্যাসেজ আছে সেটা একটু দেখে নেই উইথ বাংলা সহ। দেখো, আই এম এ ক্যাট, আমি একটি বিড়াল। ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, সকালবেলা আমি থাকি অলস এবং ধীরগতি সম্পন্ন। সকালবেলা আমি থাকি অলস থাকি এবং ধীরগতি সম্পন্ন থাকি। সকালে তো সে কোনো কাজ করা, সে অলসভাবে যে সময় কাটায়। আই এম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিন ব্যস্ত থাকি বা কর্মক্ষম থাকি। অ্যাক্টিভ মানে কর্মক্ষম, মানে কাজে ব্যস্ত থাকি আর কি। তাহলে আই এম অ্যাক্টিভ অল ডে, আমি সারাক্ষণ কর্মক্ষম থাকি। I get up late, আমি দেরিতে উঠি। প্রথমে সে বলল কি আমি একজন অলস এবং ধীরগতি সম্পন্ন। তারপর সে বলল I get up late in the afternoon, আমি বিকালবেলা ঘুম থেকে উঠি। In the afternoon I am active, বিকালবেলায় আমি কি থাকি মানে কাজে ব্যস্ত থাকি বা সক্ষম থাকি। I catch rats, আমি ইঁদুর ধরি। I am quick, আমি খুব দ্রুত সম্পূর্ণ। I am a clean animal, আমি একটি পরিচ্ছন্ন প্রাণী। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর কি, সেজন্য আমি একজন পরিচ্ছন্ন প্রাণী। I wash myself every day, আমি নিজেই প্রতিদিন কি করে নিজে পরিষ্কার করি বা গোসল করি। এইগুলো তোমার এখানে 2টা প্রাণীর কথা আছে, একটা হলো ক্যাট আর একটা হলো ক্রো, কাক। তো আমরা তখন এই বিড়ালের বা ক্যাটের গল্পটা করলাম। এখন করবো আমরা কাকের গল্পটি। আই এম এ ক্রো, আমি একটি কাক। আই লিভ ইন এ ট্রি, আমি একটি গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তারপর আছে আই এম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিন কর্মক্ষম থাকি। আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ে বেড়াই এবং খাবার খুঁজতে থাকি। সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল, মাঝে মাঝে আমি লোক থেকে খাবার ছিনিয়ে নিয়ে যাই। আই সামটাইমস মানে মাঝে মাঝে, আই টেক ফুড ফ্রম পিপল, আমি মাঝে মাঝে কি করি মানুষ থেকে খাবার নিয়ে যাই, অর্থাৎ সময়ের খাবার নিয়ে চলে যাই। আই এম কুইক, আমি খুব দ্রুতগতির। সামটাইমস আই ইট হার্টি থিংস, মাঝে মাঝে আমি নোংরা খাবার বা আবর্জনা খাবার দাবার খেয়ে থাকি। তো এই হলো তোমার
এই প্যাসেজের বাংলা এবং প্যাসেজটি এখানে দুইটি প্রাণীর গল্প ঘটনা নিয়ে দুইটি প্যাসেজ আছে। এখানে পার্ট আছে দুইটা প্যাসেজকে আমি একটা প্যাসেজে রূপান্তর করেছি। একটা হলো বিড়াল সম্পর্কে আর একটা হলো কাক সম্পর্কে। তা আমরা এতক্ষণ বিড়াল সম্পর্কে জানলাম কি বিড়াল মানে সে একটু দেরিতে ঘুম থেকে উঠে সকালবেলা সে অবস্থাকে ধীরে গতি সম্পন্ন থাকে, কিন্তু বিকালে সে অ্যাক্টিভ থাকে, বিকালে সে কর্মক্ষম হয় এবং সে ইঁদুর ধরে কি করে এই বাড়ির মালিকের সাহায্য করে থাকে এবং সে একটা পরিচ্ছন্ন প্রাণী এবং সে নিজেই কি করে প্রতিদিন গোসল করে বাড়িকে পরিষ্কার করে। তারপরে কাক বলতেছে যে আমি একটা কাক, আমি গাছে বাস করি, আমি কিন্তু বিড়ালের মতো সকালে মানে দেরিতে ঘুম থেকে উঠি না, আমি খুব সকাল ঘুম থেকে উঠি এবং সারাক্ষণে আমি কি থাকি, সারাদিন আমি কর্মক্ষম থাকি, মানে কাজে ব্যস্ত থাকি। আর আমি আকাশে উড়ে বেড়াই কেন? খাবার খোঁজার জন্য। তা মাঝে মধ্যে আমি কি করি, খাবার কোথাও না পেলে মানুষের খাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাই, এই হলো আমার স্বভাব। তারপরে আমি খুব দ্রুতগতি সম্পন্ন প্রাণী এবং মাঝে মাঝে আমি কি করি, নোংরা খাবার দাবার খেয়ে ফেলি। তো ডিয়ার স্টুডেন্টস, এইগুলো তোমার এই প্যাসেজটি এবং এর বাংলা অর্থ। এখন 1 নম্বরে কি আছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট আর মেনশনড ইন বি। অর্থাৎ এই কলামের সাথে বি কলামে যে উল্লেখ করা আছে সেই শব্দগুলো মিলিয়ে দিবা। যে প্রথমে আমরা দেখি কি দেওয়া আছে দেখো, প্রথম আছে লেজি। লেজি শব্দ তো অলস বা যে কর্মক্ষম নয়। তো এই লেজির সাথে এখানে দেখো এই পাশে আছে 3টা ওয়ার্ড, এই 3টার সাথে এখানে 3টা 6টা, এইখানেও আছে তোমার 3টা ওয়ার্ড, এখানেও সিমিলার ওয়ার্ড আছে 3টা। তো এখন আমি যে ওয়ার্ডগুলো সাজিয়েছি সেগুলো কিন্তু এলোমেলো ভাবে, অর্থাৎ এর সাথে এটা মিলবে না, এটার সাথে যেটা মিলবে সেটা তোমরা মিলিয়ে দিবে, অর্থাৎ ম্যাচিং করে লিখবে, তোমরা মিল করে লিখবে। যেমন লেজি, লেজি শব্দের অর্থ অলস বা কর্মক্ষম না, যে কাজ করতে ইচ্ছে করে না তাকে বলে লেজি। তো এখন এইটার একটা সিমিলার ওয়ার্ড এখানে আছে দেখো, এই পাশে এই যে বি এর 2 নম্বরে আছে দেখো, আনউইলিং টু জব। আনউইলিং টু ওয়ার্ক, যে কাজ করতে ইচ্ছা প্রকাশ করে না। আনউইলিং মানে কি, কাজ করতে ইচ্ছা করে না। আনউইলিং মানে অনিচ্ছা। এই ওয়ার্ড মানে টু ওয়ার্ক মানে কাজ করতে। তাইলে তোমার এই লেজির সাথে এইটা মিলবে, কোনটা? আনউইলিং টু ওয়ার্ক। অর্থাৎ এর সাথে তোমার এখান থেকে খুঁজে বের করবা, এই যে এই 2 নম্বর এইটা, আর লেজির সাথে কোনটা মিলবে? আনউইলিং টু ওয়ার্ক, মানে সে অলস অর্থাৎ কাজ করতে ইচ্ছা প্রকাশ করে না। নেক্সট অ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দ অর্থ কর্মক্ষম বা যে থাকে সবসময় কাজের জন্য ব্যস্ত থাকে তাকে অ্যাক্টিভ বলা হয়। তাহলে এখানে এইটা হবে অ্যাক্টিভ। দেখো অ্যাক্টিভের সাথে কোন ওয়ার্ডটা ম্যাচিং হবে, এই যে এনগেজ ইন অ্যাকশনস, যে কার্যক্রমে কি থাকে, সক্রিয় থাকে, মানে অংশগ্রহণ করে থাকে। এনগেজ ইন অ্যাকশন, কার্যক্রমে কি থাকে, জড়িত থাকে বা সম্পৃক্ত থাকে। তাহলে অ্যাক্টিভের সাথে মিলবে তোমার এই যে এই 4 নম্বরটা, অর্থাৎ এনগেজ ইন অ্যাকশনস। এনগেজ ইন অ্যাকশন, তোমার এই বি এর সাথে এই 4 নম্বরটা মিলবে। তাহলে এনগেজ ইন অ্যাকশন, অর্থাৎ তুমি অ্যাক্টিভ লিখে পাশে হাইফেন দিয়ে টান দিয়ে লিখবে যে এনগেজ ইন অ্যাকশন। তারপরে নেক্সট আছে দেখো কুইক। কুইক তো জানি আমরা তাড়াতাড়ি, তাহলে যে কাজটা তাড়াতাড়ি করা হয় সেটার সাথে কোনটা ম্যাচিং আছে এখানে তোমরা আমরা একটু খুঁজে বের করতে হবে। দেখো এই যে ফাস্ট ইন ডুইং থিং। ফাস্ট ইন ডুইং থিং, যে কাজটা দ্রুত করতে চায় তাকে বলা হয় কি, কুইক। তাহলে এই কুইকের সাথে হবে এটা ফাস্ট ইন ডুইং থিং। কুইকের সাথে কোনটা ম্যাচ করবে? ফাস্ট ইন ডুইং থিং। এই সি এর সাথে এই নম্বর 5 নম্বরটা মিলবে, অর্থাৎ কুইক হাইফেন দিয়ে লিখবা ফাস্ট ইন ডুইং থিং। তারপরে নেক্সট 3 নম্বরে গেল। তারপরে আছে তোমার ডি। ডিতে আছে ফুড। ফুড মানে খাবার বা খাদ্য। ফুড মানে খাদ্য। এই ফুডের সাথে কোনটা মিলবে সেটা আমরা একটু দেখে নেই। এখানে যে 3 নম্বরে আছে দেখো, থিংস দ্যাট পিপল অর অ্যানিমেল ইট। এটা একটা বস্তু যে লোকেরা খায় অথবা প্রাণীরাও খেয়ে থাকে।
তাহলে তোমার এর সাথে এইটা ম্যাচিং হবে। তার সাথে এই ফুডের সাথে হবে 3 নাম্বার। 3 নম্বরে কি আছে? things that people or animal eat, things that people or animal eat, অর্থাৎ এটা একটা বস্তু যা লোকেরা অথবা প্রাণীরা খেয়ে থাকে। তাহলে তোমার ফুডের সাথে হবে এই 3 নাম্বারটা। তারপর নেক্সট 5 নম্বরে আছে মেশিন। মেশিন শব্দের অর্থ যন্ত্র। তাহলে এই মেশিনটা কিন্তু তোমার এটা মেটাল বা ধাতুর তৈরি। তো এরকম কোন শব্দ এখানে আছে কিনা আমরা খুঁজে দেখি। যে আছে, এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, দেখো নাম্বার 1 এ আছে এ লিকুইডে এ থিং মেড ফ্রম মেটাল। এ থিং মেড ফ্রম মেটাল, একটা বস্তু কি থেকে তৈরি? মেটাল মানে ধাতু থেকে তৈরি। তাহলে এটার সাথে হবে তোমার মেশিনের সাথে হবে এ থিং মেড ফ্রম মেটাল। মেশিনের সাথে কোনটা মিক্স করবে? এ থিং মেড ফ্রম মেটাল, অর্থাৎ 1 নাম্বার। এই যে 1 নাম্বার, এখানে 1 নাম্বার দেওয়া আছে, 1 নাম্বারের সাথে এই 5 নম্বর শব্দটার ম্যাচিং হবে। তাইলে তোমার মেশিনের সাথে হবে এ থিং মেড ফ্রম মেটাল। তারপর নেক্সট দেখো ক্লিন। ক্লিন মানে পরিচ্ছন্ন। সরি, এখানে একটা ওয়ার্ড রং আছে, তোমরা এই 5টাই শিখবে, এই 5টাই শিখবে। তো আমি আবার একটু বলে দিই, দেখো এই লেজির সাথে মিলবে, লেজি হবে আনউইলিং টু ওয়ার্ক, অ্যাক্টিভের সাথে মিলবে এঙ্গেজ ইন অ্যাকশন, উইকের সাথে মিলবে ফার্স্ট ইন ডুইং থিং। তারপরে এই ফুডের সাথে মিলবে থিংস দ্যাট পিপল অর অ্যানিমেল ইট। তারপরে তোমার নেক্সট আছে মেশিন। মেশিনের সাথে হবে এ থিং মেড ফ্রম মেটাল। এই হলো তোমার ম্যাচিং ওয়ার্ড। আর 2 নম্বরে কি আছে দেখো, রাইট ট্রু অর ফলস। আমি এগুলো ব্ল্যাকবোর্ডে লিখলাম না, এইখান থেকে তোমরা লিখে নেবে। দেখো এখানে রাইট ট্রু অর ফলস এ কি আছে। দা 1 নম্বর আছে দেখো, the cat gets up early in the morning. The cat gets up early in the morning. বিড়াল সকালে ঘুম থেকে ওঠে। এটা একটা ফলস ওয়ার্ড, যেহেতু আমরা প্রেসিতে পড়ে আসছি যে সকালবেলা বিড়াল খুব দেরি ঘুম থেকে ওঠে, তো এটা তুমি ফলস লিখবা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই অ্যানসারগুলো আমি আগেও বলেছিলাম, আবার একটু বলে দিই কিভাবে অ্যানসারগুলো দিবা ট্রু ফলসের। ট্রু ফলসের সেন্টেন্সটা পড়বা, তবে এখানে তোমাদের আরেকটু সহজ করে দিচ্ছি। সেটা হলো কি, আগের বার বলেছিলাম যে তোমরা এই ট্রু ফলস লেখার সময় যদি ফলস হয় সেটাকে আবার তুমি ট্রু অ্যান্সার অর্থাৎ কারেক্ট অ্যান্সার দিবা। এখানে কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার দিতে হবে না, শুধুমাত্র তুমি এই অ্যান্সারটা দিলে হবে। ফলস হলে ফলস লিখবা, ট্রু হলে ট্রু লিখবা। তবে তোমাদের একটু কাজ করতে হবে, সেটা হলো কি সেন্টেন্সটা তোমাকে তুলতে হবে। যেমন ফার্স্ট সেন্টেন্সটা দেওয়া আছে দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এইটা তুমি তুলবা এখানে। যেমন 1 নম্বরে দেওয়া আছে দ্য ক্যাট gets up early in the morning। এটা হলো, তারপর তুমি অ্যানসার লিখবা, নিচে লিখবা অ্যানসার লিখে এটা এই সেন্টেন্সটা কি হবে? রাইট অ্যানসার অর্থাৎ ট্রু ফলস। এটা রাইট, এটা রং হবে, যেহেতু বলা হচ্ছে বিড়াল সকালে ঘুম থেকে উঠে। আসলে তো বিড়াল সকালে ঘুম থেকে উঠে না, তো এটা একটা ফলস অ্যানসার, এটা ফলস একটা বাস। এইটুকু শেষ, এটাকে আর তোমার কারেক্ট অ্যানসার দিতে হবে না। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমি আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই তোমরা এই ট্রু ফলসগুলো লিখে লিখবা। তারপরে দেখো নাম্বার 2 এ আছে বি এ, যে এই ট্রু ফলসে দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং। বিড়ালটি সকালবেলা খুব অলস থাকে। এটা কিন্তু ট্রু, কারণ বিড়াল তো সকালে অলসই থাকে। বিড়াল আরাম পেয়ে খুব দেরিতে ঘুম থেকে উঠে, সে ঘুমাজি থাকে সকালবেলা। তাই এটা লেখা কি? ট্রু অ্যান্সার। এটা লিখবা ট্রু, এটার অ্যান্সার কি হবে? ট্রু হবে। নেক্সট নাম্বার সি, দি ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন। বিড়াল বিকালবেলা খুব কর্মঠ থাকে, মানে সে কাজে ব্যস্ত থাকে। এটা ট্রু অ্যান্সার হবে, যে বিড়াল কিন্তু বিকালবেলায় তোমার কাজে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ মানে
সে সচল থাকে, সচল থাকে বা কাজে ব্যস্ত থাকে। তারপরে দেখো ডি নাম্বার, দি ক্যাট ওয়াশেস র্যাটস, বিড়াল ইঁদুরকে গোসল করায় বা পরিষ্কার করে। বিড়াল তো ইঁদুরকে গোসল করায় না, বিড়াল কাকে গোসল করায়? নিজেকেই গোসল করায়, অর্থাৎ নিজেই পরিষ্কার করে। তাহলে এটা হবে ফলস অ্যান্সার। অ্যান্সারটা কি লিখবে? অ্যান্সার ফলস। দি ক্যাট ওয়াশেস র্যাটস, এটা ফলস, অ্যান্সার কি হবে? ফলস। নেক্সট নাম্বার ই, দি ক্যাট ডাজ নট ক্লিন অ্যানিম্যাল, বিড়াল পরিচ্ছন্ন প্রাণী নয়, বিড়াল পরিচ্ছন্ন প্রাণী নয়। তাই এটাও কিন্তু ফলস, কারণ আমরা ওখানে এসে বিড়াল বলে আসছে প্যাসেজের মধ্যে যে আমি একজন পরিচ্ছন্ন প্রাণী। তাহলে যেহেতু সে নিজেই বলছে পরিচ্ছন্ন, আমরাও জানি বিড়াল একটা পরিচ্ছন্ন প্রাণী। এবং বিড়াল যাদের বাড়িতে আছে দেখবা, বিড়াল কিন্তু তোমার লেপের পাশে বা খাতার কাছে ঘুমায়, তার মানে সেই পরিচ্ছন্ন না হলে তাকে ঘুমাতে দিতে না, তাই না? তাহলে বিড়াল একটা পরিচ্ছন্ন প্রাণী, সে নিজে বলছে, আমরা নিজেও স্বীকৃতি দিয়ে থাকি। তাহলে এটা তোমার এখানে কি বলা হয়েছে? যে কে ডাজ নট ক্লিন অ্যানিম্যাল, বিড়াল একটি পরিচ্ছন্ন প্রাণী নয়, এটা ফলস অ্যান্সার। এটা দিবে কি? অ্যান্সার ফলস। নেক্সট নাম্বার, দ্য ক্যাট ডাজ নট ওয়াশ ইটসেলফ, দি ক্যাট ডাজ নট ওয়াশ ইটসেলফ, বিড়াল নিজে পরিষ্কার হয় না বা গোসল করে না। এটাও কিন্তু ফলস, কারণ বিড়াল কিন্তু নিজেই গোসল করে, সে নিজেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অথবা গোসল করে থাকে। তাহলে এইটা হবে অ্যান্সারটা হবে কি? ফলস। যেহেতু ডাজ নট বলছে সে নিজে গোসল করে না, তাহলে এটা ফলস অ্যান্সার। অ্যান্সার হবে কি? ফলস। দি ক্যাট ডাজ নট ওয়াশ ইটসেলফ, অ্যান্সার হবে কি? ফলস। নেক্সট নাম্বার, দ্য ক্রো লিভস ইন এ ট্রি, দি ক্রো লিভস ইন এ ট্রি, তার গাছে বাস করে। এটা তো ওইখানে এসে বলে আসছে যে আমি গাছে বাস করি, এবং যে কোনো পাখি কিন্তু গাছে বাস করে। তাহলে এটা একটা ট্রু অ্যান্সার। এটা অ্যান্সার হবে কি? অ্যান্সার ট্রু। দ্য ক্রো লিভস ইন এ ট্রি, অ্যান্সার হবে ট্রু। নেক্সট, দ্য ক্রো টেকস ফুড ফ্রম পিপল, কাকেরা কি করে? কাকটি কি করে? তোমার মানুষের বা লোকজনের খাবার নিয়ে শো মেরে চলে যায় বা খাবার ছিনিয়ে নিয়ে যায়। তো এটাও কিন্তু সত্য, যেহেতু ওখানে সে নিজেই বলছে, আমরাও জানি আমাদের খাবারও অনেক সময় নিয়ে যায়, বা বিশেষ করে বাচ্চাদের খাবার বেশি নিয়ে যায়, কারণ বাচ্চাদের ওরা ভয় পায় না। কারণ মনে করো যে বাচ্চা মানুষ কিছু করতে পারবে না, তখন তারা কি করে? কোনো খাবার যখন সে কোথাও খাবার না পায়, তখন সেই বাচ্চার হাতে খাবার দেখলে খাবারটা ছো মেরে নিয়ে যায়। তাহলে এটা অ্যান্সার কি হবে? বাক্যটা কি লিখছে দেখো, দ্য ক্রো টেকস ফুড ফ্রম পিপল, কাকেরা এই লোকের খাবার নিয়ে উড়ে যায়। এটা হবে কি? অ্যান্সার ট্রু। এটার অ্যান্সার কি হবে? ট্রু। নেক্সট নাম্বার দেখো, দ্য ক্রো ইজ স্লো, দ্য ক্রো ইজ স্লো, এই যে 10 নাম্বারে দেখো, দ্য ক্রো ইজ স্লো, কাকটি খুব ধীরগতি। এটা কি সত্য? না, মোটেই সত্য না, যেহেতু কাক কিন্তু খুব দ্রুত গতি। তাহলে এইটাও অ্যান্সারটা কি হবে? ফলস। অ্যান্সার হবে ফলস। নেক্সট, দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস, কাক নোংরা খাবার বা আবর্জনা খাবার খায় না। এটাও কিন্তু ফলস একটা সেন্টেন্স, কারণ তোমার কাক কিন্তু নোংরা আবর্জনা খায়। এতে কিন্তু কাকের কি হয় জানি না, কিন্তু মানুষের খুব উপকার হয়। নোংরা আবর্জনা যদি খেয়ে জায়গার পরিষ্কার পরিবেশ পরিচ্ছন্ন রাখে, তাহলে এটা মানুষের চলাফেরা খুব সুবিধা হয়, এটা মানুষের উপকারী করে থাকে। তাহলে এটা কিন্তু তোমার কি হবে? সে লেখছে কিন্তু সে নোংরা খাবার বা আবর্জনা খাবার খায় না, তাহলে এটা কি হবে? ফলস। এই অ্যান্সারটা হবে ফলস। দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস, অ্যান্সার হবে ফলস। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা প্রথমে আলাপ করলাম ম্যাচিং ওয়ার্ডস, অর্থাৎ এই কলামের সাথে বি কলামের শব্দগুলো মিলানো, আর দ্বিতীয় কোশ্চেনে আলোচনা করলাম রাইট, ট্রু অর ফলস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে রাইট, ট্রু, ফলস কিভাবে লিখতে হবে। যে আমি আবার একটু বলি যে তোমার রাইট টু লেখার সময় সেন্টেন্সটা তোলার পরে যদি ট্রু হয় তাহলে অ্যান্সার দিয়ে ট্রু লিখবা, আর যদি অ্যান্সারটা ফলস হয় তাহলে শুধুমাত্র ফলস লিখবা। এটাতে আর কারেক্ট অ্যান্সার দিতে হবে না। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন নাম্বার 3 এ আসি। দেখো 3 নম্বরে কি আছে? অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ এই উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দেই।
তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো, এগুলো কিন্তু ইজি সব তোমাদের এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো কিন্তু সব প্যাসেজের মধ্যে দেওয়া থাকে। তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে লেখো নিজেকে আর কষ্ট করতে হবে না। এইখানেই তোমার এই অ্যান্সারগুলো সব দেওয়া আছে। এই যে আমি যে প্রশ্নগুলো এখানে লিখেছি সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের কোশ্চেনই দেওয়া থাকবে, অর্থাৎ প্যাসেজে দেওয়া থাকবে। যেমন প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে, হু ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং, সকালবেলা। ডিয়ার স্টুডেন্টস, আমরা কোথায় আসছিলাম? 3 নম্বরে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। যেটা বলেছিলাম যে তোমার এই সিন প্যাসেজে যে তোমার কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনের অ্যানসারগুলো তোমার প্যাসেজে দেওয়া থাকবে। যেমন প্রথমে এখানে দেওয়া আছে দেখো, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নটি আছে, হু ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং, কে সকালবেলা অলস এবং ধীরগতি সম্পূর্ণ থাকে। আমরা তো জানি যে একটি বিড়ালই সকালবেলা কি থাকে, লেজি থাকে এবং স্লো থাকে। তাহলে এখানে তোমার একটা সহজভাবে উত্তর লেখার নিয়ম হচ্ছে যে হুটাকে তুমি বাদ দিয়ে দিবা, হুর পরিবর্তে যে প্রাণীকে তোমার অলস লেজি বা স্লো থাকে তার নাম এখানে পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে এখানে, দি ক্যাট ইজ, এই হুটা ওমিট হয়ে যাবে, অর্থাৎ এই হুটা মুছে যাবে। দ্য cat is lazy and slow in the morning. জি, আর তোমার এক নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে? এই দুয়ের পরিবর্তে the cat হবে, the cat is lazy and slow in the morning. নাম্বার 2 তে আছে দেখো, যে what does the cat catch, যে বিড়াল কি ধরে থাকে। তাহলে এখানে তোমার দি ক্যাট ক্যাচেস হবে, যেহেতু এই ধাপ আছে এখানে তোমার এই বাক্যটা এখানে ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেজন্য তুমি যখন এটাকে অ্যানসার লিখবা, এই কোশ্চেনের দিকে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবা অর্থাৎ অ্যানসার লিখবা, তখন কি হবে, দি ক্যাট ক্যাচেস, দি ক্যাট ক্যাচেস। কেন ক্যাচেস হবে? যেহেতু এখানে ডাজ আছে, এই ডাজের এখানে যে ই আছে এই ই এসটা তোমার এখানে এসে এই ক্যাচের সাথে হবে। কি হবে, দি ক্যাট ক্যাচেস rat, দি ক্যাট ক্যাচেস rat, এখানে rat হবে, ক্যাচেসের পরে কি হবে, rat, দি ক্যাট ক্যাচেস rat। তারপরে নাম্বার 3 তে কি আছে দেখো, টু লিভস ইন এ ট্রি, কে একটি গাছে বাস করে। আমরা তো জানি যে একটি পাখি গাছে বাস করে, তাহলে এখানে এই হু এর পরিবর্তে কি হবে, দা, কি হবে এখানে, দা ক্রো, কাকটি তো দেশে মানে তোমার গাছে বাস করে, দা ক্রো লিভস ইন এ ট্রি, দা ক্রো লিভস ইন এ ট্রি। এখানে হুটার পরিবর্তে শুধু দা ক্রো হবে, হু এর পরিবর্তে কি হবে, দা ক্রো, দা ক্রো লিভস ইন এ ট্রি। তারপর নাম্বার ডি নাম্বার দেখো, হু ফ্লাইজ ইন দা স্কাই, কে আকাশে উড়ে বেড়ায়। এখানে ফ্লাইজ দেখো, ফ্লাইজের এখানে এই যে ফ্লাইজটা এইভাবে মূল ফ্লাইজের মূল শব্দটা কি দেখো, এই ফ্লাইটা কিন্তু ছিল ফ্লাই, এই যে ফ্লাইজ এটা মূল শব্দ ছিল ফ্লাই, এন এল ওয়াই। ডিয়ার স্টুডেন্টস, যখন কোনো শব্দের শেষে তোমার এই ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তোমরা তো কনসোনেন্ট চিনো, কনসোনেন্ট এই এ বি সি ডি যে তোমার 26টা অক্ষর আছে তার মধ্যে 5টা হলো ভয়েল আর 21টা হলো তোমার কনসোনেন্ট। এই কনসোনেন্টের পরে যদি তোমার ওয়াই থাকে, তো এইটাকে যখন তুমি ইএস যোগ করবা বা এস যোগ করবা, তখন এই ওয়াইটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। ওয়াইটা কি হবে, আই হবে, মানে এম এল আই তারপরে হবে ই এস। তো সেই জন্য এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে এর যোগ করা হয়েছে, এর যোগ করার কারণে তোমার ওয়াইটাকে আমরা কি বানিয়েছি, আই বানিয়েছি, তারপরে ই এর যোগ করা হয়েছে। তাহলে তুমি যখন আবার অ্যানসার লিখবা, না ঠিক আছে এটাই থাকবে, তখন এই থার্ড পারসন সিঙ্গুলার থাকবে। তাহলে কি কারণে এখানে এই এরকম হয়েছে, যা তোমরা বুঝতে পেরেছো, যেসব শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগেরটা যদি কনসোনেন্ট থাকে
তাহলে সেই ওয়াইটাকে আই করিয়ে ইয়ে যোগ করতে হবে। তাহলে এখানে হবে the crow flies in the sky, the crow এখানে হুয়ের পরিবর্তে কি হবে the crow হবে, the crow flies in the sky, কাক আকাশে উড়ে বেড়ায়। তারপরে how is the crow, how is the crow মানে কাকটি কেমন, কাক প্রাণীটি কেমন, এটা কেমন বলতে যে সেটা কি নোংরা না পরিচ্ছন্ন। তাহলে আমরা তো জানি কাক একটি নোংরা প্রাণী, তাহলে এখানে যে দা বা সে আরেকদিকে যদি আমরা মূল্যায়ন করি সে খুব দ্রুত সম্পন্ন মানে চালাক বেশি আর কি, তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্য ক্রো ইজ কুইক, দ্য ক্রো ইজ কুইক, কাক খুব দ্রুত গতি সম্পন্ন। অথবা এইভাবে বলতে পারি দ্য ক্রো ইজ ডার্টি অ্যানিমেল, দ্য ক্রো ইজ এ ডার্টি অ্যানিমেল, কাক একটি তোমার নোংরা প্রাণী সেটাও বলতে পারি, বা বলতে পারি যে কি দ্য ক্রো ইজ কুইক। তারপরে দেখো হু ক্যান, 6 নাম্বার, হু ক্যান ওয়াশ ইটসেলফ, কে নিজে গোসল করে থাকে বা কে নিজেকে পরিষ্কার করে থাকে। আমরা তো জানি বিড়াল, বিড়াল নিজেকে নিজেই পরিষ্কার করে থাকে, তাহলে এখানে উভয় পরিবেশ শুধু বিড়াল হবে। দ্য ক্যাট, দ্য ক্যাট ক্যান ওয়াশ ইটসেলফ, দ্য ক্যাট ক্যান ওয়াশ ইটসেলফ, বিড়াল নিজে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে অথবা নিজেই গোসল করে থাকে। ডিয়ার স্টুডেন্টস, আমি এই অ্যানসারগুলো তোমাদেরকে মুখে মুখে বলে দিলাম এবং এই অ্যানসারগুলো কিন্তু তোমরা এইখানে খুঁজে পাবে এই যে প্যাসেজের মধ্যে। তা তোমরা এই প্যাসেজগুলো যদি তোমার বুঝতে সমস্যা হয় সেটা কিন্তু তোমাদের মেইন বইয়েও আছে, যেহেতু টেক্সট বুক বোর্ডের ইংলিশ পার্ট টুডে বইয়ের যে ইউনিট 23 আর পেজ নং 46 থেকে 47 এই পৃষ্ঠায় তোমরা এই দুইটা প্যাসেজ খুঁজে পাবে। সেই প্যাসেজ থেকে নিয়েও তোমরা অ্যানসারগুলো এই প্যাসেজের সাহায্য নিয়ে অ্যানসারগুলো লিখতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি যে তোমার সিন প্যাসেজের 1, 2, 3 তিনটা কোশ্চেন পড়াইলাম, তোমরা তিনটাই বাড়ি কাজ করতে হবে না, অনলি মাত্র তোমরা এই দুইটা মানে অর্থাৎ 1 আর 2 বাড়িতে প্র্যাকটিস করবে, আর এই 3 নম্বর প্রশ্নের অ্যানসারগুলো তোমরা বাড়ি কাজ করবে, বাড়ি কাজ করে অবশ্যই বিদ্যালয়ের ফেসবুকে পাঠিয়ে দেবে। ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা ভালো থাকো। সো you will do the homework and send the homework in the Facebook of Bangladesh Bank High School, Motitil, Dhaka. No more today. Take care of your health. Stay home. See you again, inshallah. Assalamu alaikum wa rahmatullah.